এমবি কোচিং ক্লাসে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের দ্বিতীয় দিনের ক্লাস অর্থাৎ ডে 2। এই ডে 2তে আমরা টোটাল টেস্ট মেজারমেন্ট ইভলিউশন ইউনিট এই সমস্ত সিলেবাস শুরু করব। তাহলে আর দেরি না করে চলো আমরা তাহলে শুরু করি আজকের ক্লাস। আমরা তাহলে আমাদের যে প্ল্যানিং ছিল সেই মোতাবেক আমরা বলেছিলাম যে আমাদের প্রত্যেকটা ইউনিট আমরা মানে প্রতি উইকে অর্থাৎ যে এভরি উইকে যে দুদিন ক্লাস হবে এবং সেই দুদিনের ভিতর আমরা প্রত্যেকটা ইউনিটকে শেষ করব। তবেই যদি আমরা শেষ করতে পারি তবেই আমরা আমাদের সিলেবাসটাকে সম্পূর্ণ কভার করতে পারবো এবং সেই লক্ষ্যমাত্রা নিয়ে আমরা এগোচ্ছি। সেই মতো করে আমাদের শুরু হয়েছিল আমাদের ইউনিট 8 পিজিএসকেল এর যে টেস্ট মেজারমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন যে বিস্তারিত সিলেবাস ছিল সেটা আমরা শুরু করেছিলাম। এখন আমরা অলরেডি এর আগের প্রিভিয়াস ক্লাসে আমরা যে সাব টপিক অনুযায়ী ভাগ করেছিলাম সেই সাব টপিকের টপিক 1 এন্ড টপিক 2 আমরা ডিটেলস পড়েছিলাম এবং সেখান থেকে আমরা এমসিকিউ দিয়েছিলাম। এবং সেই সাথে সাথে তোমাদের যেদিন আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল সেদিনকে আমরা বলেছিলাম টোটাল 1000 মতো এমসিকিউ পার ইউনিট থেকে আমরা করব। সেই মোতাবেক আগের দিনের ক্লাসে আমরা কিছু পড়েছি, কিছু মক টেস্ট করেছি এবং কিছু এমসিকিউ তোমাদেরকে দেওয়া হয়েছে। সেই মতো করে আজকে যে বাদবাকি যে রেস্ট অফ 3 টপিক যেটা ছিল সাব টপিক ভ্যারাইটিস অফ স্কিল টেস্ট। এখন এই শুরু করার আগেই তোমাদেরকে বলি এই যে বিভিন্ন প্রকার যে স্কিল টেস্ট গুলো আছে তার প্রসিডিউর নিয়ে আমরা কোনো কথা বলবো না, কারণ আমাদের লক্ষ্যমাত্রা খুব কাছে। আমাদের লক্ষ্য হচ্ছে এমসিকিউ কে টার্গেট করা। এখন এই প্রসিডিউর থেকে খুব একটা এমসিকিউ পরীক্ষায় আসে না। কত সাল, কোন ইয়ারে স্টাবলিশ, সেই টেস্টের মূল লক্ষ্য কি, এই ধরনের কোশ্চেন গুলোই বারবার আসে। আমরা সেই মতো করেই ক্লাসটাকে অর্গানাইজ করেছি এবং সেই মতো করেই তোমাদের ক্লাসের প্রেজেন্টেশনটা রেডি করা আছে। সেই মতো করেই আমরা তোমাদেরকে এটা প্রোভাইড করে দেবো, তোমরা পড়ে নেবে। তাহলে প্রথমেই আমরা শুরু করি সাব টপিক যে স্কিল টেস্ট গুলো দেওয়া আছে সেই স্কিল টেস্ট গুলো ডিটেলস। এখন এখানে আমরা যদি দেখি যে সাব টপিক স্কিল টেস্ট গুলোর মধ্যে বাস্কেটবল, ভলিবল, হকি, টেনিস, ব্যাডমিন্টন ইত্যাদি টেস্ট গুলো রয়েছে এবং আমরা এখানে একটা জায়গায় একটা সামারাইজ করতে পেরেছি যে একটা সকার টেস্টের মধ্যে কতগুলো টেস্ট আছে, তার স্টাবলিশমেন্ট ইয়ার কত এবং সেই টেস্টগুলোর মধ্যে কতগুলো আইটেম আছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। এখন এইগুলো শুরু করার আগেই প্রথমেই দেখো আমরা যদি বলি যে স্যার স্কিল টেস্ট জিনিসটা কি। স্কিল টেস্ট হচ্ছে যে আমরা যে বিভিন্ন রকম যে খেলাধুলা বা বিভিন্ন রকম যে গেমস, সেই গেমসের আমাদের দক্ষতা বা পারদর্শিতা অর্জন করার জন্য কতগুলো স্কিল রিলেটেড বিভিন্ন প্রকার এবিলিটি কে মেজার করা হয়, যার মাধ্যমে আমাদের কি হয় প্লেয়ারের পারফরমেন্স মেজার করা যায়। আর আমাদের সেই গেমের প্রতি তার ট্যালেন্টটাকে আইডেন্টিফাই করার জন্যই মূলত এই ধরনের টেস্টগুলো করা হয়েছে বা এই ধরনের টেস্টগুলো বিভিন্ন ইউনিভার্সিটি কলেজগুলো চলতে থাকে। এখন সিলেবাস অনুযায়ী প্রথম যে টেস্টটা ছিল যেটা আমাদের সকার টেস্ট অর্থাৎ ফুটবলের টেস্ট। আমি দেখো এখানে যে ক্যাটাগরি অনুযায়ী তোমাদেরকে সুবিধার জন্য একদম ছোট করে আমি ডিটেলস প্রসিডিওর না লিখে তোমাদেরকে যেটা বলেছি যে ফার্স্ট একটা হচ্ছে নেম অফ দ্য টেস্ট অ্যান্ড ইয়ার, মানে এই ম্যাকডোনাল্ড সকার টেস্টের কতগুলো টেস্ট আইটেম আছে এবং সেটা কোন সালে স্টাবলিশড, তার অবজেক্টিভ কি ছিল এবং তার টেস্ট আইটেম গুলো কি কি ছিল এবং রিমার্কস যদি কিছু স্পেসিফিক মন্তব্য থাকে তাহলে সেই সম্পর্কে লেখা। তাহলে প্রথমেই দেখো ম্যাকডোনাল্ড সকার টেস্ট, এই টেস্টটা তোমরা অলরেডি সবাই জানো, কারণ এটা বিপিএড এমপিএড এর শুরুতেই পড়ানো হয় এবং খুবই কমন টেস্ট এবং এখান থেকে প্রতি বছরই একটা যদি প্রশ্ন আসে এই ধরনের টেস্ট থেকেই সাধারণত প্রশ্ন আসে। এখন এই টেস্টটা স্টাবলিশ করেছিল 1951 এল ম্যাকডোনাল্ড করেছিল। এর প্রধান উদ্দেশ্য কি ছিল যে সাধারণ যে ফুটবল খেলা তার বিশেষ দক্ষতাকে অর্জন করার জন্য এবং বিশেষত অর্থাৎ বিশেষ করে ট্যাপিং এবং পাসিং স্কিল যাচাই করার জন্য। কারণ আমরা জানি যে এটাকে অনেক সময় কি বলা হয় ওয়াল ভলিং টেস্ট। কেন ওয়াল ভলিং টেস্ট করা হয়েছিল? ম্যাকডোনাল্ড কি করেছিল একটা ওয়াল রেখেছিল, তার নির্দিষ্ট মেজারমেন্ট আছে আমি বলবো পরে, সেখান থেকে কিছুটা ডিস্টেন্সে দুটো লাইন করেছিল, একটা স্টার্টিং লাইন একটা রিস্টার্টিং লাইন এবং সেই লাইন থেকে একটা নির্দিষ্ট ডিউরেশনের উপরে সেটাকে একটা কন্টিনিউয়াসলি পা দিয়ে সেটাকে ভলি করতে হতো, দেয়ালে রাখতো, রিবাউন্ড হয়ে বলটা ফিরে আসতো, আবার কন্টিনিউ করতে হতো, এইভাবে 30 সেকেন্ড চলতো। এখন সেটা হচ্ছে ম্যাকডোনাল্ড সকার টেস্ট, এই জন্য আমরা একে বলবো ওয়াল ভলিং টেস্ট। এই যে ওয়ালটা ম্যাকডোনাল্ড করেছিল সেই ওয়ালের হচ্ছে 30 ফিট তার ওয়াইড এবং 11.5 ফিট হচ্ছে তার হাই। এই মেজারমেন্ট গুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। এবং এই টেস্টে ম্যাকডোনাল্ড কি করেছিল টোটাল 3টি ফুটবল দরকার ছিল।
এবং 30 সেকেন্ড টাইম ছিল। 4 বারের চেষ্টার মধ্যে বেস্ট ট্রায়াল যেটা হচ্ছে বেস্ট স্কোর সেখানে দেখো, এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, যে ছবিটা এটা একটা কিকবোর্ড, সেই কিকবোর্ড থেকে 9 মিটার ডিস্টেন্সে একটা স্টার্টিং লাইন ছিল, এবং সেই 9 মিটার থেকে আবার পরবর্তী 9 মিটার একটা রিস্টার্টিং লাইন ছিল, যেখানে দুটো বল রাখা ছিল। এখন ওই স্টার্টিং লাইন আর রিস্টার্টিং লাইনের মাঝে, অর্থাৎ স্টার্টিং লাইনের পেছনে সাবজেক্টকে দাঁড় করে দিয়ে সিগন্যাল দেওয়া হবে রেডি গো। সাবজেক্ট ওখান থেকে বলটা দেয়ালে কিক করবে, আবার সে মারবে, বারবার তাকে ওই স্টার্টিং লাইনের পেছন থেকেই মারতে হবে। কোনো কারণে যদি বলটা ওই খেলার ইয়ে থেকে বাইরে চলে যায়, তখন সেই খেলোয়াড় পেছনে রাখা যে বলগুলো আছে সেই বল থেকে বলগুলো নিতে পারবে। এই কারণে 3টে বল নেওয়া রাখা হয়েছিল এবং স্পেসিফাই করা আছে। এটা হচ্ছে ম্যাকডোনাল্ড সকার টেস্ট। তাহলে এখন পরীক্ষায় কি কি আসতে পারে সেরকম যদি আমি একবার বলি তোমাদেরকে, তাহলে সুবিধা হবে। তাহলে ম্যাকডোনাল্ড সকার টেস্টটা কোন খেলার সাথে যুক্ত, কে আবিষ্কার করেছিল, কত সালে আবিষ্কার করেছিল, এই খেলার মূল উদ্দেশ্য কি ছিল, এই খেলায় কত সময় ধরে হতো, এই খেলার জন্য যে ওয়াল ব্যবহার করা হয়েছিল তার মেজারমেন্ট কি ছিল, এই খেলার জন্য কটা বল দরকার ছিল, এই প্রশ্নগুলো সাধারণত আসে, এর বাইরে কোনো প্রশ্ন এই ম্যাকডোনাল্ড সকার টেস্টে আসবে না। তাহলে এই হলো ম্যাকডোনাল্ড সকার টেস্ট। আবার এরকম ম্যাকডোনাল্ড সকার টেস্টের মতো ওয়ার্নার সকার টেস্ট, যেটা GH ওয়ার্নার 1950 সালে স্টাবলিশ করেছিল। কি কারণে স্টাবলিশ করেছিল, সেটাও করেছিল ফুটবল খেলার মৌলিক দক্ষতা, অর্থাৎ ফান্ডামেন্টাল স্কিল, ডেভেলপমেন্ট অফ ফান্ডামেন্টাল স্কিল। মূলত এই টেস্টটা কি করেছিল, জুনিয়র এবং সিনিয়র ছাত্রছাত্রীদের জন্য, হাই স্কুলের বা ভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটি খেলোয়াড়দের জন্য এই টেস্টটা তৈরি করেছিল। এখন এই টেস্টের ভিতর টোটাল 7টা টেস্ট আইটেম ছিল। ম্যাকডোনাল্ডে দেখো অনলি একটাই টেস্ট আইটেম, মাথায় রাখতে হবে কিন্তু এগুলো, সেগুলো হচ্ছে ওয়াল ভলি টেস্ট। এক্ষেত্রে 7টা টেস্ট আইটেম ছিল। একটা হচ্ছে কিকিং ফর ডিস্টেন্স, রাইট ফুট দিয়ে এটা ডান পা দিয়ে মারবে। সেম জিনিস কিকিং ফর ডিস্টেন্স, লেফট ফুট দিয়ে মারবে। আর হচ্ছে কর্নার কিক ফর অ্যাকুরেসি। আর একটা ছিল হেডিং ফর অ্যাকুরেসি, থ্রো ফর ডিস্টেন্স, পেনাল্টি কিক ফর অ্যাকুরেসি, ডিবলিং ফর টাইম। তাহলে এই যে ডিপলিং ফর টাইম মানে এখানে স্পেসিফিক ডিস্টেন্স জিগজ্যাগ করে দিয়েছিল, সেখানে নির্দিষ্ট দূরত্বে কতবার সেই হার্ডেলস গুলো ক্রস করতে পারছিল, এগুলো তার প্রসিডিওর লেখা আছে, আমরা সেগুলো নিয়ে পড়ছি না। তাহলে এই ওয়ার্নার সকার আর এই ম্যাকডোনাল্ড সকার টেস্টের বেসিক পার্থক্য দেখো। ম্যাকডোনাল্ড সকার টেস্ট মূলত যে লক্ষ্যটা ছিল সেটা কি, ট্যাপিং অ্যান্ড পাসিং, ক্লিয়ার। আর ওয়ার্নার সকার টেস্টের মূল দক্ষতা কি ছিল, ফান্ডামেন্টাল স্কিল, ডেভেলপমেন্ট অফ ফান্ডামেন্টাল স্কিল। আর ম্যাকডোনাল্ড সকার টেস্টে কটি টেস্ট আইটেম ছিল, একটাই টেস্ট আইটেম ছিল। আর ওয়ার্নার সকার টেস্টে 7টা টেস্ট আইটেম, এগুলো সব মুখস্থ করে রাখতে হবে কিন্তু। তারপর আরেকটা টেস্ট আমরা মাঝে মধ্যে শুনি, সেটা হচ্ছে আফার্ড ফুটবল স্কিল টেস্ট, যেটাকে আমরা আফার্ড সকার টেস্ট নামে পরিচিত, যেটা 1969-এ স্টাবলিশড হয়েছিল। এই আফার্ড কথাটার ফুল ফর্ম হয়তো তোমরা সবাই জানো, আমেরিকার অ্যালায়েন্স ফর হেলথ, ফিজিক্যাল এডুকেশন, রিক্রিয়েশন অ্যান্ড ড্যান্স। এই কথাটা কিন্তু অনেক সময় এই আফার্ডের ফুল ফর্ম হিসাবে পরীক্ষায় MCQ আসতে দেখা যায়। এখন এই আফার যে টেস্টটা স্টাবলিশ করেছিল, সেখানেও তাদের দুটো উদ্দেশ্য ছিল। এক, ফান্ডামেন্টাল সকার স্কিল ডেভেলপমেন্ট। দুই, কি করেছিল, ট্যালেন্ট আইডেন্টিফিকেশন এবং পারফরমেন্স ইভ্যালুয়েশন। দেখো দুটো, তিনটে দিক দেখো, একটা হচ্ছে ফান্ডামেন্টাল স্কিল ডেভেলপমেন্ট, একটা হচ্ছে কি ট্যালেন্ট আইডেন্টিফিকেশন, 3 নম্বর হচ্ছে কি পারফরমেন্স ইভ্যালুয়েশন। এখন এই আফার টেস্ট যখন স্টাবলিশড হয়েছিল, সেক্ষেত্রেও এখানে দেখা যাচ্ছে টোটাল 6টা তার ক্রাইটেরিয়া ছিল, মানে 6টা টেস্ট আইটেম ছিল, যেগুলো দ্বারা কিন্তু এই যে যে কথাগুলো বললাম, তার ট্যালেন্ট আইডেন্টিফিকেশন, পারফরমেন্স ইভ্যালুয়েশন, সেগুলো করা হতো। কি কি, ড্রিবলিং টেস্ট, পাসিং টেস্ট, থ্রোইং টেস্ট, রিসিভিং টেস্ট, শুটিং টেস্ট। এগুলো তোমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে, এগুলো পড়ানোর যে খুব একটা বেশি কিছু আছে এমন কিছু নেই, মানে প্রসিডিওর আমাদের জানার দরকার নেই। এখন এইগুলোকে একদম আপার ইউথ ফিটনেস টেস্টে কটা আইটেম, 6টা আইটেম। কি কি, সেগুলোকে মুখস্থ রাখা। তারপরে তোমার ওয়ার্নার সকার টেস্টে কটা আইটেম, 7টা, সেগুলো কি কি একদম মুখস্থ করে ফেলা। নেক্সট, এরকম সকার টেস্টের আরো অনেকগুলো সকার ইম্পর্টেন্ট সকার টেস্ট আছে, যেটার নাম হচ্ছে দেখো জনসন ওয়াল ভলিং টেস্ট, যেটা LW জনসন 1963-তে করেছিল। এখন তোমাদের মতো অনেক সময় এই যে আমরা কমন যে টেস্ট জনসন বাস্কেটবল এবিলিটি টেস্ট, তাহলে যদি এরকম জনসন ওয়াল ভলিং সকার টেস্ট নামেও কিন্তু একটা টেস্ট আছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এখন এই টেস্টটাও কি করেছিল, এই টেস্টটা করেছিল ফুটবল খেলার যে
এটা কি করেছিল, জেনারেল প্লেইং এবিলিটি ফর ফুটবল, মানে ফুটবল খেলার জন্য এই টেস্টটাকে মূলত স্টাবলিশ করা হয়েছিল। সেক্ষেত্রে এক্ষেত্রে দেখা যাচ্ছে একটি মাত্র টেস্ট আইটেম ছিল, সেম অ্যাজ ইট ইজ, যেমন তোমার ম্যাকডোনাল্ড সকার টেস্ট ছিল ঠিক সেই রকমই একটা এই জনসন ওয়াল বলিং টেস্টও কিন্তু সেই রকমই একটা টেস্ট আইটেম। এখানে কি করেছিল, এখানে যে মেজারমেন্ট ছিল 24 ফুট চওড়া এবং 8 ফুট একটা উঁচু দেওয়াল ছিল, ক্লিয়ার? 24 ফুট চওড়া, 24 ফিট চওড়া এবং 8 ফিট উঁচু একটা দেওয়াল ছিল। আর কি ছিল, এই দেওয়াল থেকে কি করতো, একটা সার্টেন ডিস্টেন্স থেকে, যেটা হচ্ছে 15 ফিট ডিস্টেন্স থেকে ওয়াল থেকে দূরে দাঁড়াবে, সেখান থেকে বলটাকে কিক করবে, বলটাকে মারবে তার টার্গেট এরিয়া। এটা ছিল হচ্ছে জনসন ওয়াল বলিং টেস্ট। ওয়াল বলিং মানে বুঝে নিতে হবে ওয়ালের এগেনস্টে বলটা লাগছে, সেটা রিবাউন্ড হয়ে আসছে, এই টেস্টটা ছিল। তাহলে এখানেও একটা মাত্রই টেস্ট আইটেম। এরপরে আসছে স্মিথ কিক আপ 2 to 10 সেলফ টেস্ট। এটা স্টাবলিশড হয়েছিল 1958, এই সালগুলোকে কিন্তু মুখস্থ করতে হবে। এই টেস্টটা মূলত করা হয়েছিল বল কন্ট্রোল এবিলিটি, কোঅর্ডিনেশন এবং জাগলিং স্কিল। দেখো চেঞ্জ হচ্ছে কি করে, এই জাগলিং স্কিল, বল কন্ট্রোল, কোঅর্ডিনেশন এবং স্পেসিফিক করা আছে কোন টেস্টের মাধ্যমে হয়, স্মিথ কিক আপ টু 10 সেলফ টেস্ট, ক্লিয়ার? এখানে খেলোয়াড়কে কি করতে হয়েছিল, খেলোয়াড়কে 2 থেকে 10 বার পর্যন্ত পর পর বলকে জাগলিং করতে হতো। বিভিন্ন যে আমাদের পায়ে আছে, যেগুলো পায়ের সাহায্যে বা থায়ের সাহায্যে বলটাকে আমরা জাগলিং করতে হবে, এবং কতবার জাগলিং করছে একটা নির্দিষ্ট সময়ে সেটাকে টাইমটাকে কাউন্ট করা হতো, সরি নাম্বারটাকে কাউন্ট করা হতো। এইরকমই আর একটা টেস্ট হচ্ছে মরো খ্রিস্টান সকার স্কিল টেস্ট, যেটা ডি মোর অ্যান্ড ভি খ্রিস্টান 1979 স্টাবলিশ করেছিল, যেটার মূল লক্ষ্য ছিল কি ডিবলিং, পাসিং এবং শুটিং দক্ষতা পরিমাপের জন্য করা হয়েছিল। এখানেও যে 3টে টেস্ট আইটেম ছিল, এক হচ্ছে ডিবলিং টেস্ট, এক হচ্ছে শুটিং টেস্ট, আর এক হচ্ছে পাসিং টেস্ট। তাহলে এই টেস্ট আইটেমগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যেটা টেস্ট হয়েছিল 1979-এ। এরপরে আসছে লাস্ট যে টেস্টটা, যেটাকে আমরা কনসাল ফুটবল স্কিল টেস্ট বা সাই ফুটবল স্কিল টেস্ট, এই দুটো টেস্ট নামে আমরা কিন্তু জানবো। কেন কনসাল বলা হচ্ছে, কারণ এই সাই ফুটবল স্কিল টেস্টই বা কেন বলা হচ্ছে, কারণ এই টেস্টটা প্রথম স্টাবলিশড হয়েছিল 1992-তে সাইতে, যেটা স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে স্টাবলিশড করেছিল, মূলত ছোট বয়সের ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করার জন্য, ফুটবলের ট্যালেন্ট আইডেন্টিফাই করার জন্য সাইতে এই টেস্টটা প্রথম স্টাবলিশ করেছিল। কিন্তু আমরা কনসাল ফুটবল টেস্ট যদি বলি, তখন কেন কনসাল ফুটবল টেস্টের ইয়ারটা পাল্টে যাচ্ছে 1996, তার কারণ হচ্ছে আমরা জানি ডি কে কনসালের টেস্ট মেজারমেন্টের একটা বিখ্যাত বই আছে, যে বইতে প্রথম এই টেস্টটা পাবলিশড হয়েছিল। এখানে থেকে লেখা আছে টেস্ট মেজারমেন্ট ইন স্পোর্টস ইন ফিজিক্যাল এডুকেশন, ডি কে কনসাল 1996, যেটা পাবলিশড হয়েছিল। সেই জন্য এই টেস্টটাকে কনসাল টেস্ট বা সাই ফুটবল স্কিল টেস্ট দুটো নামে পরিচিত। এখন পরীক্ষায় যদি আসে যে সাই ফুটবল স্কিল টেস্ট কত সালে স্টাবলিশড হয়েছিল, তখন কিন্তু 1996 লিখলে কিন্তু হবে না, তখন লিখতে হবে 1992, এবং যদি কনসাল দিয়ে আসে তখন লিখতে হবে 1996। এক্ষেত্রেও 3টে টেস্ট আইটেম ছিল, একটা হচ্ছে 30 মিটার রানিং উইথ বল, 30 মিটার আমরা রানিং করব, বল নিয়ে দৌড়াবো, আর একটা ছিল কিকিং ফর অ্যাকুরেসি, আর একটা ছিল জাগলিং। তাহলে এই আইটেমগুলোকে কিন্তু আমাদেরকে, যে টেস্টগুলোকে বললাম তার স্টাবলিশমেন্ট ইয়ার, তার মূল অবজেক্টিভ কি এবং কতগুলো টেস্ট আইটেম আছে, সেগুলোকে একদম মুখস্থ করে ফেলতে হবে। এছাড়াও আরো কিছু বিভিন্ন প্রকার টেস্ট আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে শুটিং পাসিং টেস্ট, ডিবলিং কন্ট্রোল টেস্ট, শুটিং অ্যাকুরেসি টেস্ট, ওয়াল ভলি টেস্ট, ইলিয়ান এজিলিটি টেস্ট, এবং এই টেস্টগুলো কিন্তু এই ফুটবলের বিভিন্ন সময় বিভিন্ন রকম টেস্ট আরো এগুলো ইত্যাদি ইত্যাদি আসে। মূলত যে টেস্টগুলো থেকে প্রশ্ন তোমাদেরকে আসবে বা যদি আসে, তখন কিন্তু এই জনসন বাস্কেটবল, জনসন ওয়াল বলিং টেস্ট, আফার্ড ফুটবল টেস্ট, ওয়ার্নার সকার টেস্ট, ম্যাকডোনাল্ড সকার টেস্ট, এবং কনসাল মোর খ্রিস্টান সকার টেস্ট এবং কনসাল ফুটবল স্কিল টেস্ট, এইগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে তোমরা। এরপরে আসি পরবর্তী যে আমাদের টেস্ট ছিল, সেটা হচ্ছে বাস্কেটবল টেস্ট, এবং খুবই পরিচিত একটা টেস্ট, যেটা তোমরা সবাই পরিচিত, জনসন বাস্কেটবল এবিলিটি টেস্ট, যেটা এল উইলিয়াম জনসন 1934 স্টাবলিশ করেছিল। তোমরা সবাই জানো এর মূল উদ্দেশ্য ছিল কি, জেনারেল প্লেইং এবিলিটি ইন বাস্কেটবল, জেনারেল প্লেইং এবিলিটি অর্থাৎ বাস্কেটবল খেলার দক্ষতা পরিমাপ করার জন্য। এবং এই টেস্টের মধ্যে দেখা যাচ্ছে জনসন এবিলিটি টেস্টে 3টে টেস্ট, প্রথমে বলে নি, এই জনসন এবিলিটি টেস্টকে 2 ভাগে ভাগ করা হয়েছিল। একটা মেজার করতো বেসিক বাস্কেটবল স্কিল টেস্ট,
আর একটা ছিল হচ্ছে পোটেনশিয়াল বাস্কেটবল স্কিল টেস্ট, হয়তো তোমরা এগুলো শুনে থাকবে। এই যে বেসিক বাস্কেটবল স্কিল টেস্ট, যেটার সাথে তোমরা সবাই পরিচিত, সেখানে তিনটে আইটেম ছিল: ফিল্ড গোল স্পিড টেস্ট, বাস্কেটবল থ্রো ফর অ্যাকুরেসি, ডিবলিং কন্ট্রোল টেস্ট। কিন্তু যেটার সাথে তোমরা হয়তো সবাই কম বেশি পরিচিত না, পোটেনশিয়াল বাস্কেটবল এবিলিটি টেস্টের আইটেমে আন্ডারে 4টি টেস্ট আইটেম ছিল। একটা হচ্ছে ফুটওয়ার্ক, একটা হচ্ছে জাম্প রিস, একটা হচ্ছে রান ডজিং, আর একটা হচ্ছে লোয়া মডিফিকেশন ফর ব্রেস্ট টেস্ট। এই 4টে টেস্ট আইটেমগুলো কিন্তু এই টেস্টে ছিল। এখন বেসিক যে 3টে ফিল্ড গোল স্পিড টেস্ট, সেখানে কি বলেছিল, সেখানে যে কোনো একটা ফিল্ড গোল মানে যে কোনো একটা পজিশন থেকে সেখানে করে আমাদের শুট করতে হবে, সেটা হচ্ছে ফিল্ড গোল স্পিড টেস্ট ছিল। আর একটা ছিল বাস্কেটবল থ্রো ফর অ্যাকিউরেসি, সেখানে একটা মেজারমেন্ট ছিল, তোমরা সেগুলো দেখে নেবে, আমি এই প্রসেসরগুলো বলছি না। আর একটা ছিল হচ্ছে ডিবলিং টেস্ট, সেখানে এখানে ছবি দিয়ে মেজারমেন্ট করা আছে, সেটা নিয়েও বলছি না, একটা সার্টেন ডিস্টেন্সে করা ছিল, 30 সেকেন্ডের মধ্যে কতগুলো হার্ডলস কভার করছে জিগজ্যাগ ভাবে দৌড়ে, সেটাই হচ্ছে তার ডিবল টেস্টের স্কোর। এরপরে যেটা আছে হ্যারিসন বাস্কেটবল টেস্ট, যেটা ইয়ার হ্যারিসন 1969 এস্টাবলিশ করেছিল, যেটার মূল লক্ষ্য ছিল কি, টু অ্যাসেস ফান্ডামেন্টাল বাস্কেটবল স্কিল লাইক শুটিং, পাসিং, ডিবলিং, রিবাউন্ডিং। দেখো এখানে কিন্তু স্পেসিফাই করে দিয়েছে, আগেটা কিন্তু স্পেসিফাই করা ছিল না। এখানে কি বলছে, শুটিং, পাসিং, ডিবলিং এবং রিবাউন্ডিং। এখানে ওই হ্যারিসন বাস্কেটবল এবিলিটি টেস্টের মধ্যে 4টে সাব আইটেম ছিল। সেগুলো কি, ফিল্ড গোল টেস্ট, স্পিড পাস টেস্ট, ডিবিল টেস্ট, রিবাউন্ড টেস্ট। তাহলে এই হ্যারিসন বাস্কেটবল টেস্টের মধ্যে কটা টেস্ট আইটেম ছিল, সেগুলো কিন্তু একদম মুখস্থ করে ফেলতে হবে। নেক্সট বাস্কেটবল টেস্টের আইটেমের মধ্যে আরেকটা যে টেস্ট আইটেম ছিল, সেটা হচ্ছে আফার্ড বাস্কেটবল স্কিল টেস্ট। এটা স্টাবলিশড হয়েছিল 1984, যেটার কাজ ছিল কি, টু অ্যাসেস শুটিং স্পিড, পাসিং অ্যাকুরেসি, ডিবলিং কন্ট্রোল অ্যান্ড ডিফেন্সিভ মুভমেন্ট। দেখো এখানে কিন্তু নতুন একটা শব্দ যুক্ত হয়েছে, ডিফেন্সিভ মুভমেন্ট। ক্লিয়ার? এটার মধ্যে দেখা যাচ্ছে 4টি মূল স্কিল ছিল, যেটা হচ্ছে এই টেস্টের মাধ্যমে সাব আইটেম ছিল। এটা হচ্ছে স্পিড শুটিং, পাসিং অ্যান্ড রিকভারি, হ্যান্ডেলিং অ্যান্ড ডিবলিং, ডিফেন্সিভ মুভমেন্ট। ক্লিয়ার? এগুলো মুখস্থ করে নেবে। নক্স বাস্কেটবল টেস্ট, যেটা রবার্ট ডি নক্স 1974 এস্টাবলিশ করেছিল, যেটার মূল অবজেক্টিভ ছিল ফান্ডামেন্টাল স্কিল ইন বাস্কেটবল সাচ অ্যাজ ডিবলিং স্পিড, লে আপ শুটিং, পাসিং অ্যাকুরেসি, রিয়াকশন অ্যাবিলিটি। দেখো লে আপ হচ্ছে একটা কমন স্কিল হচ্ছে এই বাস্কেটবল, তাহলে নক্স বাস্কেটবল টেস্টেই কিন্তু লে আপ কথাটা কিন্তু উল্লেখ আছে তার অবজেক্টিভ। এর মধ্যেও 4টি টেস্ট আইটেম ছিল। একটা ছিল স্পিড ডিবিল টেস্ট, একটা হচ্ছে ডিবিল শুট টেস্ট, একটা হচ্ছে স্পিড পাস টেস্ট, একটা হচ্ছে পেনি কাপ টেস্ট। ক্লিয়ার? পেনি কাপ টেস্ট কোন ধরনের টেস্টে করা হয়, সেটা নক্স বাস্কেটবল টেস্ট, মাথায় রাখতে হবে, এমসিকিউ। আর একটা টেস্ট আইটেম ছিল, যেটা হচ্ছে স্টোর অফ বাস্কেটবল টেস্ট, যেটা হচ্ছে ফ্রান্সিস স্টোর অফ 1952-তে এই টেস্টটা এস্টাবলিশ করেছিল। এর মূল যে অবজেক্টিভ ছিল, সেটা হচ্ছে টু অ্যাসেস কি বাস্কেটবল গেম স্কিল লাইক শুটিং, পাসিং, ডিবলিং। সিম্পল, শুটিং, পাসিং, ডিবলিং। এক্ষেত্রে শুটিং, পাসিং, ডিবলিং এর জন্য 3টে তারা টেস্ট আইটেম ছিল। একটা হচ্ছে গোল শুটিং, ওয়াল পাসিং, ডিবলিং থ্রু অবস্টাকেল টেস্ট। আর কিছু মেজারমেন্ট আছে, সেগুলো একবার তোমরা এখানে দেওয়া আছে, দেখে নেবে। এই হচ্ছে টোটাল বাস্কেটবল স্কিল টেস্টের বিভিন্ন ভ্যারাইটিস অফ বাস্কেটবল স্কিল টেস্ট, তার ইয়ার, তার বা কে এস্টাবলিশ করেছিল, তার নাম। এবার আসি আমাদের ভলিবল টেস্টে, যেটা ফার্স্ট দেখো ব্র্যাডি ভলিবল স্কিল টেস্ট, যেটা ব্র্যাডি 1945 এস্টাবলিশ করেছিল, যার মূল লক্ষ্য ছিল ভলিবল খেলার দক্ষতা নির্ণয় করার জন্যে। এখন এই ভলিবল টেস্টের দেখা যাচ্ছে এক্ষেত্রে সিঙ্গেল একটা আইটেম ছিল, যেটা ওয়াল ভলি আমরা নামে পরিচিত। সেখানে কি করেছিল, সেখানে একটা নির্দিষ্ট সার্টেন ডিস্টে একটা ওয়ালকে মেজারমেন্ট করেছিল। তার মেজারমেন্ট গুলো যদি দেখি আমরা, হাইট 11.5 ফিট, আর হচ্ছে ওয়াইড হচ্ছে 5 ফিট, যার গ্রাউন্ড থেকে সেই যে বক্সটা আমরা করেছিলাম, যেটা হচ্ছে 11.5 ফিট বাই যেটা 3 to 4 ফিট, যেটা হাইট, সরি, যেটা 5 ফিট বাই 3.4 ফিট, যে বক্সটা আমরা দেয়ালে মার্কিং করব, তার হাইটটা ছিল মাটি থেকে 11.5 ফিট, এবং নিচে থেকে ওই দেয়ালের নিচ থেকে তাকে 30 সেকেন্ড, এই সরি 1 মিনিট, এই ব্যাডি ভলিবল টেস্টে 1 মিনিট তাকে ভলি করতে হবে। সে বিভিন্ন প্রকার হয়, ওভারহেড পাস বা আন্ডারআর্ম পাস দিয়ে ওই বক্সের মধ্যে লাগলেই সে 1 পয়েন্ট পাবে। এইভাবে 1 মিনিটের মধ্যে যতগুলো ভলি করছে সেটাই তার স্কোর। এখন এই ব্র্যাডি ভলিবল টেস্টটাকে কিছু মডিফিকেশন করেছিল।
মডিফিকেশন কত সালে দেখো, ওই ব্যাডি ভলিবল টেস্ট অরিজিনাল যখন স্টাবলিশড হয়েছিল 1945, তখন যখন স্টাবলিশড হয়েছিল তখন শুধুমাত্র কলেজ মেনদের ক্ষেত্রেই হয়েছিল, ছেলেরা, সেক্ষেত্রে কিন্তু মেয়েরা অংশগ্রহণ করতে পারতো না। তার টার্গেট হাইট কি ছিল? হাইট ছিল 11.5 ফিট, এবং হরাইজেন্টাল যে ডিস্টেন্স ছিল সেটা ছিল 5 ফিট, এবং ডিউরেশন ছিল 1 মিনিট। এইটাকে মডিফিকেশন করলো 1962-তে, ক্রিপ্টন মডিফিকেশন করে কি করলো, কলেজ মহিলাদের জন্য সেটাকে স্টাবলিশ করলো। করার সাথে সাথে এই যে টার্গেট হাইট, যেটা গ্রাউন্ড থেকে যে হাইটটা ছিল তার চেঞ্জ হলো, সেটাকে কত করলো, 7.5 ফুট, 7.5 ফিট। এখন সেটাকে হাইট করলো, আর কি করলো, যে বক্স ছিল হরাইজন্টাল যে ডিস্টেন্স সেটাকে একটু বৃদ্ধি করলো, সেটা কত করলো, 10 ফিট। আর হচ্ছে 10 ফিট যেই বক্সটাকে করলো হরাইজন্টালি, এইবার এর আগেরটাই কিন্তু কোনো ডিস্টেন্স ছিল না ওয়াল থেকে, এক্ষেত্রে ডিস্টেন্স কি করলো, একটা 7 ফুটের রিস্টার্টিং লাইন টেনে দিল, যে 7 ফিট দূর থেকে ভলি করতে হবে। সময়টা কি হলো, ডিউরেশনটা আগেরটাই ছিল 1 মিনিট, এটাকে কি করলো 30 সেকেন্ড করে দিল। ইয়ারটা চেঞ্জ হলো দেখো 1962। আবার এই 1962-তেই আবার এটা হচ্ছে কুমিস্কি মডিফিকেশন করেছিল এই ব্যাডি ভলিবল টেস্টকে, সেটা 1962-তে কাদের জন্য করেছিল, 11 থেকে 14 ইয়ার্স বয়সদের জন্য। সেক্ষেত্রে এই যে টার্গেট হাইটের ডিস্টেন্সটা বাড়ালো, কিন্তু দেখো বাড়িয়ে কত করলো, 8 ফিট করলো। আর যেটা হরাইজন্টাল ডিস্টেন্স ছিল সেটা কি করলো, 5 ফিট করলো। আর ওয়াইড 15 ফিট করলো। আর এখানে কি করলো, ডিউরেশন 30, দুটো টাইম করলো, একটা হচ্ছে 30 সেকেন্ড আর একটা হচ্ছে 45 সেকেন্ড। এই দুটোর মধ্যে যেটা বেস্ট হবে সেটাই তার স্কোর। এরপরে এরকম আরেকটা টেস্ট হচ্ছে রাসেললেস ভলিবল টেস্ট। এই রাসেললেস ভলিবল টেস্টটা করেছিল হচ্ছে 1940 সালে হয়েছিল। এটার কাজ কি ছিল, সার্ভিং স্কিল অ্যান্ড ভলিং স্কিল সেপারেটলি, দুটো কিন্তু টেস্ট আইটেম ছিল সেপারেটলি। ব্যাডি ভলিবলে কি ছিল, সিঙ্গেল জেনারেল ভলিং প্লেইং এবিলিটি এস্টাবলিশ করেছিল, কিন্তু রাসেললেস ভলিবলে কি করলো, একটা সার্ভিস একটা ভলিং, দুটো টেস্ট আইটেম করে। দেখো সার্ভিস টেস্ট আর একটা হচ্ছে ভলিং টেস্ট। কতগুলো কমন কথা বলে দিই, যেমন সার্ভিস টেস্ট, কতগুলো সার্ভিস করা যাবে, 10টা টোটাল লিগাল সার্ভিস করতে পারবে। এবং এইখানে যে কোডটা দেখছো তুমি, এই 10 কোডের উপর এরকম ভাবে মার্কিং করা থাকবে, এবং 10টা লিগাল সার্ভিস হবে, যেখানে পড়বে সেটাই তত সেই নাম্বারটা পাবে, কোডটাকে এরকম নাম্বার অনুযায়ী ভাগ করা থাকবে। ক্লিয়ার। আর একটা ভলিং টেস্ট কি করলো, ঠিক এই যে আমরা ব্র্যাডি ভলিবল টেস্টে যেমন ভাবে ভলিবল করেছিলাম সেরকমই একটা তোমাকে টার্গেট সেট করে দিয়েছে, দেয়ালে একটা মার্কিং করে দিয়েছে, নিচ থেকে 30 সেকেন্ড ডিউরেশন দিয়েছে, যেটার মধ্যে 30 সেকেন্ডে কতগুলো ভলি করছে সেটাই তার স্কোর। তাহলে ব্র্যাডি ভলিবল টেস্টে সিঙ্গেল আইটেম, রাসেললেস ভলিবলের দুটো আইটেম, কি কি, একটা হচ্ছে সার্ভিস টেস্ট, একটা হচ্ছে ভলিং টেস্ট, মাথায় রাখতে হবে এগুলো। এরপরে আসছে আপার ভলিবল স্কিল টেস্ট, সেটাও 1969-এ করেছিল। সেটা কি করেছিল, ওভারঅল ভলিবল প্লেইং এবিলিটি, সমগ্র ভলিবল খেলার দক্ষতাকে মেজার করার জন্য করেছিল। সেক্ষেত্রে আপার কি করেছিল, 4টি মূলত ক্রাইটেরিয়ায় ভাগ করেছিল, টোটাল 4টে সাব আইটেম করেছিল। সেটা কি, একটা ভলিং টেস্ট, একটা হচ্ছে সার্ভিং টেস্ট, একটা হচ্ছে পাসিং টেস্ট যেটা ফোর আর্ম পাস, আর একটা হচ্ছে সেটিং টেস্ট যারা লিপার থাকে সেট আপ করে। তাহলে এই 4টি টেস্ট আইটেম কিন্তু আফার্ড ভলিবল স্কিল টেস্টের মধ্যে ছিল। আর এইটা মূলত আফার্ড ভলিবল স্কিল টেস্ট, এইটা সাধারণত বেশি এই স্কুল কলেজ লেভেলে ভীষণভাবে কিন্তু প্রযোজ্য, কারণ এই টেস্টের মাধ্যমে সমস্ত পাসিং থেকে শুরু করে, সেটিং থেকে শুরু করে, সার্ভিস থেকে শুরু করে সমস্ত কিছু স্কিল কিন্তু এই টেস্টের মাধ্যমে মেজার করা যায়। এরপরে সাই ভলিবল স্কিল টেস্ট, সেটা স্টাবলিশড হয়েছিল 1949, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া স্টাবলিশ করেছিল, যার মূল লক্ষ্য ছিল 10 থেকে 14 বছর খেলোয়াড়দের মধ্যে ভলিবল স্কিলের দক্ষতা বা তাদের ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করার জন্য এই টেস্ট স্টাবলিশ করেছিল। এইটার মধ্যে 3টে টেস্ট আইটেম ছিল, একটা হচ্ছে অ্যাকুরেসি সার্ভিস, আর একটা হচ্ছে ওয়াল ভলি, আর একটা হচ্ছে মেডিসিন বল থ্রো। এখানে 1 কেজির একটা মেডিসিন বল ছিল যেটাকে থ্রো করতে হতো ফর স্ট্রেংথ মেজারমেন্ট করার জন্য, যেহেতু এই বয়সটা ছিল 10 থেকে 14 বছর। তাই আর একটা ইম্পর্টেন্ট যেটা ভলিবলের স্কিল টেস্ট আছে সেটা হচ্ছে নর্থ ক্যালোনিয়া ভলিবল স্কিল টেস্ট, যেটা হচ্ছে স্টাবলিশড হয়েছিল 1998, কার নাম সেখানে লেখা আছে। এক্ষেত্রে কি করেছিল, ভলিবল খেলোয়াড়দের সার পাস সেটিং স্কিলের নির্ভুলতা ও ধারাবাহিকতা নির্ণয় করার জন্য। এক্ষেত্রে 3টে স্টেট আইটেম ছিল, একটা হচ্ছে সার্ভিস টেস্ট, একটা হচ্ছে ফোরাম পাস, আর একটা হচ্ছে সেটিং আপ।
ক্লিয়ার? তাহলে কতগুলো কার এগেনস্টে কটা টেস্ট আইটেম, সেটা আইটেম গুলোর নাম কি সেটা কিন্তু তোমাদের পরিষ্কার মুখস্থ করে ফেলতে হবে। এরপরে আসি আমাদের হকি টেস্ট। এই হকি টেস্টের যে প্রথম নামটা আছে দেখো, ফ্রিন্ডেল ফিল্ড হকি টেস্ট, যেটা জিনি ফ্রিন্ডেল 1956 এ কিন্তু স্টাবলিশ করেছিল। মাঝে মধ্যে কিন্তু এই ফ্রিডেল ফিল্ড হকি টেস্ট থেকে এমসিকিউ আসে, আমরা সেটাকে দেখি। এখন এই টেস্টের মূল যে অবজেক্টিভ ছিল সেটা কি, বল নিয়ন্ত্রণ, ডিবলিং স্কিল এবং স্ট্রোকিং দক্ষতা নির্ণয় করা। এখন এখানে আমি তিনটে সাব আইটেম যদিও লিখেছি, যদিও কিন্তু এই স্কিল টেস্টের একটাই মাত্র স্কিল, তিনটে সাব স্কিল নয়। এক্ষেত্রে কেন আমি বলছি, দেখো আমি একটা পড়ে নিই। রিসিভিং এ রোল্ড বল, আর ডিবলিং টু দ্য এন্ড লাইন, ডিবলিং টু দ্য হিটিং দ্য বল, ব্যাক টু দ্য স্টার্ট লাইন। এটার কাজ কি, এখানে যে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এখানে যদি কোনো সাবজেক্ট দাঁড়িয়ে থাকে, ঠিক অপোনেন্ট একজন এই সাইড থেকে কি করবে, বল নিয়ে দাঁড়িয়ে থাকবে। এখানে তার কোর্টের এই ঠিক যেটা গোল আছে, সেই গোল এরিয়া থেকে তার ঠিক এখানে যে মেজারমেন্ট করা আছে 15 ইয়ার্ড, 15 ইয়ার্ডের একটা রিস্টার্টিং লাইন রেখা টানা থাকবে। এখানে প্লেয়ারটা এই বলটাকে গড়িয়ে গড়িয়ে এখানে ছেড়ে দেবে। এখান থেকে অ্যাথলিট যেই বলটা গড়িয়ে ছেড়ে দেবে, সাথে সাথে এখান থেকে দৌড়াবে, দৌড়ে এই বলটাকে এখান থেকে রিসিভ করবে, করার পর এখান থেকে ডিপলিপ করে এন্ড লাইনে যাবে। এন্ড লাইনের দূরত্ব হচ্ছে 10 ইয়ার্ড। এখান থেকে যেই এন্ড লাইনে যাবে সেখান থেকে আবার বলটাকে হিট করবে, হিট করে এই যে স্টার্টিং লাইনে করেছিল সেই স্টার্টিং লাইনে কিন্তু বলটাকে পাঠাতে হবে। যদি বলটা না যায় পুনরায় আবার হিট করতে হবে। এই যে টোটাল সময়টাকে, সেটাকে আমরা টাইম নিতে হবে কতবার সে করছে। এখন এই কাজটা দু সাইড থেকে অ্যাথলিটকে করতে হবে, একবার লেফট সাইড থেকে করবে, একবার রাইট সাইড থেকে করতে হবে। টোটাল 20 বার, অর্থাৎ 10 টাইমস লেফট সাইড, 10 টাইম রাইট সাইড থেকে করতে হবে। ক্লিয়ার? এরপর আসছে হারবান্স সিং হকি স্কিল টেস্ট, যেটা কি করেছিল, ডিবলিং, হিটিং, গোল শুটিং দক্ষতা নির্ণয় করেছিল। কাদের ক্ষেত্রে, কলেজ বয়েজ অ্যান্ড কলেজ গার্লস এর ক্ষেত্রে। এক্ষেত্রে দুটো টেস্ট আইটেম ছিল, একটা হচ্ছে ডিবলিং অ্যান্ড হিটিং, আর একটা হচ্ছে ডিবলিং অ্যান্ড গোল শুটিং। এক্ষেত্রে দেখো এখানে যেটা দিয়েছো এটা হচ্ছে ডিবলিং অ্যান্ড হিটিং। এখানে কি করেছিল, এখানে একটা সার্টেন ডিস্টেন্স মেজার করেছিল, যেখান থেকে ডিবিল করে যাবে, শেষ প্রান্তে যাবে, সেখান থেকে হিট করে এপাশে আবার স্টার্টিং লাইনে বলটাকে পাঠাতে হবে। আর এক্ষেত্রে কি ছিল, একটা 2 ইয়ার্ড করে ছোট ছোট সার্কেল করা ছিল, তিন দিকে দেখো এখানে মেজারমেন্ট করা আছে। সেই মেজারমেন্ট থেকে বলটাকে ডিবিল করে এই বক্সে যেতে হবে। সেই বক্সে যাওয়ার পর এখান থেকে হিট করে গোলে মার্কিং করা থাকবে 1 থেকে 10 পর্যন্ত। সেই মার্কিং এ যেটা যাবে সেটাই তার স্কোর। এই জন্য দুটো হারবান সিং হকি টেস্টের মধ্যে দুটো আইটেম, এক হচ্ছে ডিবলিং হিটিং, এক হচ্ছে ডিবলিং অ্যান্ড গোল শুটিং। ক্লিয়ার? এরপরে আসে স্মিথ ফ্রেঞ্চ হকি স্কিল টেস্ট, যেটা স্টাবলিশড হয়েছিল 1940-তে। কাদের জন্য স্টাবলিশড হয়েছিল, ফর কলেজ ওমেন, ফর জেনারেল প্লেইং এবিলিটি, সেটা মেজার করার জন্য এই টেস্টটা স্টাবলিশড হয়েছিল। এই টেস্টের আন্ডারেও দেখা যাচ্ছে তিনটে টেস্ট আইটেম আছে। একটা হচ্ছে দ্য ডিবিল, ডস, সার্কুলার ট্যাকেল অ্যান্ড ড্রাইভ, পুরোটা কিন্তু একটাই নাম। 2 নম্বর হচ্ছে গোল শুটিং, 3 নম্বর হচ্ছে ফিল্ডিং অ্যান্ড ড্রাইভ টেস্ট। তাহলে এই আইটেমগুলো কিন্তু মুখস্থ করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই, মুখস্থ করে ফেলতে হবে। আরেকটা ছিল যেটা সাই হকি স্কিল টেস্ট, যেটা 1992 সালে স্টাবলিশড হয়েছিল। কাদের জন্য হয়েছিল, 12 থেকে 14। দেখো সাইয়ের যে টেস্ট গুলো সেগুলো কিন্তু মনে রাখতে হবে, একদম ইউথ ট্যালেন্টটাকে আইডেন্টিফাই করার জন্য টেস্টটাকে স্টাবলিশ করেছিল, সেই জন্য তাদের এজ গ্রুপটা কিন্তু অনেকটা লো। এখানে কি করেছিল, তিনটে টেস্ট আইটেম করেছিল, একটা শুটিং ইন দ্য টার্গেট, একটা নির্দিষ্ট টার্গেটে শুট করা, আর একটা ব্যালেন্সিং দ্য বল অন স্টিক, স্টিকে কিভাবে বলটা ব্যালেন্স করছে, আর একটা হচ্ছে মুভিং দ্য বল, অর্থাৎ ডিবলিং স্পিড টেস্ট, ডিবলিং টেস্ট করেছিল। এই হলো মূলত হকি স্কিল টেস্টের বিভিন্ন টেস্টের নাম, তার ইয়ার এবং তাদের অবজেক্টিভ, তাদের টেস্ট আইটেম। এরপরে আসি আমরা টেনিস টেস্ট। এখন টেনিস টেস্টের মধ্যে ফার্স্ট যেটা আমরা বলবো ডায়ার ব্যাকবোর্ড টেনিস টেস্ট বা ডায়ার টেনিস টেস্ট, যেটা কে স্টাবলিশ করেছিল, জুন্না থায়ার ডায়ার 1935, অনেক পুরোনো টেস্ট। যদিও সেটা এখনো এই টেস্টটা খুবই মানে সমস্ত কলেজে ভীষণভাবে এই টেস্টটা পরিচিত, মাঝে মধ্যে এই টেনিসের এবিলিটি মেজার করার জন্য এটা করানো হয়। এক্ষেত্রে কি করেছিল, টেনিসের যে স্ট্রোক বা কনসিস্টেন্সি এবং কন্ট্রোল অ্যাকুরেসি পরিমাপ করার জন্য করা হয়েছিল। কাদের ক্ষেত্রে করা হয়েছিল, কলেজ ওমেনদের জন্য করা হয়েছিল। এখানে এক্ষেত্রেও একটা ওয়াল রাখা হয়েছিল, যেখানে ওয়ালে ব্ল্যাকবোর্ডে বলটাকে মারবে হিটিং করে, সেটা আবার রিবাউন্ড হয়ে ফিরে আসবে। সেক্ষেত্রে কি হচ্ছে, এখানে ফোরেন ব্যাকহ্যান্ড তার দুটোই একটা দুটো দিয়েই তাকে সে স্ট্রোক করতে পারবে, এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ যে সাকসেসফুল রিটার্ন যেগুলো আসছে, ঠিক ওয়াল ভলি টেস্ট, ওয়ালের মেজারমেন্ট আছে, ওয়ালে বলটাকে রাখছে, রিটার্ন আসছে, আবার সেটাকে মারবে।
ফোরহ্যান্ড আসলে ফোরহ্যান্ড মারবো, ব্যাকহ্যান্ড আসলে ব্যাকহ্যান্ড স্ট্রোক করবো। এটা ছিল ডায়ার টেনিস টেস্ট। এরপরে আসে বুরার মিলার টেনিস টেস্ট, যেটা মিলার আর বুরার এবং ডেভিড কে মিলার 1950 সালে এস্টাবলিশ করেছিল। যেটা কি করেছিল, খেলোয়াড়দের স্ট্রোক প্রোডাকশন, ডাইরেকশনাল কন্ট্রোল, অ্যাকুরেসি নির্ধারণ করেছিল। এক্ষেত্রে দুটো টেস্ট আইটেম ছিল, একটা হচ্ছে ফোর হ্যান্ড ড্রাইভ টেস্ট আর একটা হচ্ছে ব্যাক হ্যান্ড ড্রাইভ টেস্ট। দুটো টেস্ট আইটেম, ফোর হ্যান্ড অ্যান্ড ব্যাক হ্যান্ড, সিম্পল জিনিস। এরপরে আছে হিটস টেনিস অ্যাচিভমেন্ট টেস্ট, যেটা 1967 এস্টাবলিশড হয়েছিল, যেটা মূলত ইউনিভার্সিটি প্লেয়ারদের বেসিক টেনিস স্কিল ডেভেলপ করার জন্য তৈরি হয়েছিল। যেটার মধ্যে তিনটে টেস্ট আইটেম ছিল, সার্ভিস টেস্ট, ফোর হ্যান্ড ড্রাইভ টেস্ট এবং ব্যাক হ্যান্ড ড্রাইভ টেস্ট। ক্লিয়ার? এরপরে আমাদের যে স্কিল টেস্ট আর একটা যেটা আছে, সেটা হচ্ছে ব্যাডমিন্টন স্কিল টেস্ট। তখন ব্যাডমিন্টন স্কিল টেস্টের এই লকহার্ট এমসি পিয়ারসন ব্যাডমিন্টন স্কিল টেস্ট, এখান থেকে কিন্তু মাঝে মধ্যেই এমসিকিউ টেস্ট আসে, আমি বলবো কেন। সেটা হচ্ছে 1949 সালে কিন্তু এই টেস্টটা স্টাবলিশড হয়েছিল। কাদের জন্য হয়েছিল? কলেজ ওমেন ফর জেনারেল ব্যাডমিন্টন প্লেয়িং এবিলিটি। যেখানে কি হয়েছিল, ওয়াল বলিং টেস্ট। সেটার কাজ কি, কত ডিউরেশন, 30 সেকেন্ড। এর মধ্যে যতবার সে ওয়ালে ভলি করতে পারবে সেটাই তার স্কোর। এখানের একটা মজার বিষয়, এই লকহার্ট এমসি পিয়ারসনের স্কোর করা হতো, তিনটে চান্স দেবে, সেখান থেকে টি স্কোর বের করে তবেই কিন্তু স্কোর হবে। অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো টি স্কোর বের করতে হয়নি। এক্ষেত্রে একটা মেজারমেন্ট করেছিল ওয়ালে। কি মেজারমেন্ট করেছিল? মেজারমেন্টটা হচ্ছে একটা ওয়ালকে টোটাল একটা 10 ফুটের একটা হাইট ওয়াল লাগবে, যেটা 5 ফুটের পরে একটা 1 ইঞ্চি একটা লাইন ড্র করতে হবে, যার উপরে 4 ফুট 11 ইঞ্চি থাকবে, এবং এই ওয়াল থেকে ঠিক 3 ফিট দূরত্বে থেকে একটা লাইন দেখে টানা হবে, তাকে বলা হবে রিস্টার্টিং লাইন। এবং এই 3 ফুট থেকে আরো 3 ফুট আরো 3.5 ফুট দূরত্বে আর একটা লাইন থাকবে, যাকে বলা হবে রিস্টার্টিং লাইন। সাবজেক্ট এখানে দাঁড়িয়ে থাকবে, এখান থেকে কন্টিনিউয়াস 30 সেকেন্ডের মধ্যে তাকে ওই শাটেলটাকে মারতে হবে, বলটাকে রাখবে, রিবাউন্ড ফিরে আসবে। এটা করার জন্য টোটাল 3টে সুযোগ দেওয়া হবে। 3টে সুযোগের মধ্যে যতগুলো সে স্কোর করবে সেটাই তার স্কোর, সেগুলোকে টি স্কোরে কনভার্ট করে নিতে হবে। সিঙ্গেল আইটেম ওয়াল বোলিং টেস্ট। এরপরে আসে মিলার ওয়াল ভলি টেস্ট 1951। দেখো যে মিলার ওয়াল ভলি টেস্ট, আমরা ভলিবলের সাথে গুলিয়ে ফেলো না। একটা হচ্ছে লকহার্ট এমসি পিয়ারসন আর একটা হচ্ছে মিলার ওয়াল। এটার কাজ কি? ভলিবলের ভলিং স্কিল, স্পিড, কন্ট্রোল এবং কনসিস্টেন্সি নির্ধারণ করেছিল। এক্ষেত্রেও কি করেছিল, ওয়াল ভলি টেস্ট করেছিল। 30 সেকেন্ডে যতগুলো ভলি হবে, এক্ষেত্রে স্কোর দেখো 3টে চান্স, টোটাল স্কোর। এক্ষেত্রে মেজারমেন্ট করেছিল, দেখো এই মেজারমেন্টটা তোমরা দেখে নেবে। সেখান থেকে ভলি করবে, এখানে ডিস্টেন্স রেখেছিল ওয়াল থেকে 10 ফুট দূরত্বে, যতগুলো ভলি করবে 30 সেকেন্ডের মধ্যে সেটাই তার স্কোর। এরপরে আসছে ফ্রেঞ্চ শট লং সার্ভিস টেস্ট, যেটা হচ্ছে 1915 যেটা স্টাবলিশড হয়েছিল, যেটার মূল কাজ ছিল ব্যাডমিন্টন সার্ভিস স্কিল টেস্ট। যেটা দুটো সার্ভিস, একটা হচ্ছে শর্ট সার্ভিস অ্যাকুরেসি এবং লং সার্ভিস অ্যাকুরেসি। ফ্রেঞ্চ শর্ট অ্যান্ড লং সার্ভিস টেস্ট নামের মধ্যে আছে। অনেক সময় তোমরা পাবে হয়তো যে ফ্রেঞ্চ সার্ভিস টেস্ট বা ফ্রেঞ্চ সার্ভিস টেস্টের মাধ্যমে কি মেজার করা হয়, লং সার্ভিস না শর্ট সার্ভিস। দেখো ফ্রেঞ্চ সার্ভিস টেস্ট এইটা যদি থাকে, সেখানে কিন্তু মূলত ব্যাডমিন্টনের সার্ভিস এবিলিটিকে মেজার করা হয়, সেখানে কিন্তু শর্ট সার্ভিসও মেজার করছে, লং সার্ভিসও মেজার করছে। এখানে দেখো, এখানে কতগুলো মার্কিং করা আছে, সেগুলো আমরা বলছি না। তাহলে দুটো টেস্ট, একটা শর্ট সার্ভিস, একটা লং সার্ভিস। এবার এই যে স্কিল টেস্ট গুলো দেওয়া ছিল, সেখান থেকে কিছু এমসিকিউ এখানে করা আছে, সেগুলো নিয়ে আমরা মাথা ব্যথা করছি না এখন।